ত্বক রিভাইভ The same square quality. এখন দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ। ধন্যবাদ দর্শক, সাথে থাকবার জন্য। দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। আর সকাল থেকেই আমাদের সাথে আজ অতিথি হয়ে আছেন চিন্তাবিদ, লেখক ও শিক্ষক অধ্যাপক যতীন সরকার। আর আমরা রয়েছি ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার প্রাঙ্গণে। চলে যাচ্ছে অতিথি আলাপনে। অনেক কথা ছিল, অনেক কথা একদম অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। এক যতীন সরকারকে 2 ঘন্টায় আবিষ্কার করা সম্ভব না। একটু সাংগঠনিক কাজকর্মগুলোর দিকে আসি। আপনি অনেকগুলো সংগঠনের সাথে অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কাজ করছেন এখন পর্যন্ত, সব মিলিয়ে একটু শুনতে চাই। অনেক সংগঠনের মধ্যে যেটা ময়মনসিংহে আমরা যে সংগঠনটা করেছিলাম মুক্ত বাতায়ন পাঠচক্র, সেই সংগঠনটার মধ্য দিয়েই ময়মনসিংহে প্রকৃত প্রস্তাবে বৌদ্ধিক এবং সাংস্কৃতিক জগৎটা সমৃদ্ধ হয়েছে। এবং দেখা গেছে, আমি তো কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। 90-এর দশকের গোড়াতে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে যে কমিউনিস্ট পার্টিরও পতন হলো, সেই পতনে দেখা গেল আমরা 77 জন কমিউনিস্ট পার্টির যে কেন্দ্রীয় কমিটির সদস্যের মধ্যে 14 জন বাদে আর সবাই বিলুপ্তির মধ্যে চলে গেল। কিন্তু ময়মনসিংহে পার্টি প্রায় আস্ত হয়ে গেছে। এবং সেটার কারণ কিন্তু রাজনীতি নয়, সেটার কারণ হচ্ছে সংস্কৃতি। এবং আমি লুকাচের একটা কথা সবসময় মন্ত্রের মতো আবৃত্তি করি, কালচার ইজ দি এইম, পলিটিক্স অনলি দি মিনস। সেই কালচারের ব্যাপারটা যদি সঠিকভাবে সংগঠিত করা যায়, তাহলে সত্যিকার অর্থে রাজনীতিও তার সঠিক ধারায় অগ্রসর হয়। এবং আমাদের বাংলাদেশের উৎপত্তিও কিন্তু ঘটেছে কালচারের মুভমেন্টের মধ্য দিয়ে। এবং সেই বিষয়গুলির সঙ্গে আমরা এখানে ময়মনসিংহে অনেক সংগঠন করেছি, একেবারে শান্তি পরিষদ থেকে আরম্ভ করে ওই এখানকার যে ওই বিভিন্ন সংগঠন, ওই সাহিত্য সংস্কৃতি সংগঠন, ওই পাঠচক্র, সেগুলি তো করেছি। আর ওই যেটা তো আগেই বলেছি, উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে আমি একেবারে গোড়া থেকেই সংশ্লিষ্ট। তারপরে তার সভাপতি হলাম। বলতে গেলে এই যে আর কি ওই সক্রিয় সংগঠন হিসাবে সারা দেশব্যাপী যে কাজের সক্রিয়তা আছে সেটা উদীচী। সেই উদীচীর সঙ্গে আমার সম্পর্কিত। এবং উদীচীর মধ্য দিয়েও আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই সংস্কৃতির পাঠদান করা, সমস্ত জায়গায় গিয়ে মাস্টারি করা। এবং সেই মাস্টারি করতে গিয়ে সংস্কৃতিটাকে আমি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম এবং ওই যে যেটা বললাম ওই মনোবিজ্ঞান, ডায়ালেকটিক্যাল মনোবিজ্ঞান, সেটার সঙ্গে মিলিয়ে আমি সর্বত্র এই মাস্টারি করার চেষ্টা করেছি এবং এখনো আমি তাই করে যাচ্ছি। তো এখন তো তোমাদের নিশ্চয়ই সময় প্রায় শেষ হয়ে এসেছে, কাজেই আমি আর কি বলবো না, বর্তমান সময়ের প্রসঙ্গে যদি একটু আসি, কারণ আমরা জানি যে একটা সময় ঢাকাতে নিয়মিত যাওয়া আসা হতো আপনার, কিন্তু এখন বোধহয় একটু কমে গেছে না, যেতেই পারি না। আমি 3বার ঢাকাতে ওই হেলথ এন্ড হোপ হসপিটালে ভর্তি হয়েছি, ওরা আমাকে নিয়ে গেছে। সেইখানে মাছরাঙ্গা টিভির রসু, তিনি সেখানে গিয়েছেন, সেইখান থেকে আমার রেকর্ড করে এনেছেন, কি জানি একটা প্রোগ্রাম সেখানে করেছেন। কাজে মাছরাঙ্গা টিভির সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ দীর্ঘকাল যাবতেই গড়ে উঠেছে। এবং আপনি ঢাকায় যেতে পারেন না বলে আমরা চলে এসেছি। হ্যাঁ, এখন এই যে তোমরা যে এখানে চলে আসছো, এটা আমার জন্য একটা কি বলবো, কত বড় যে গৌরব, আমার মতো ল্যাংড়া মানুষকে নিয়ে কাজ করছো। আমি এখন একেবারেই বলতে গেলে গৃহবন্দী, নেত্রকোনায় থাকি। হঠাৎ করে আমার এই অবস্থাটা হয়ে গেল। আমার তো এইরকম অবস্থা হয়ে গেছিল, আমি বিছানা থেকে উঠতে পারতাম না। 3বার আমাকে ওই হেলথ এন্ড হোপ হসপিটালে নিয়ে এই অবস্থার মধ্যে আমাকে একটু হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারি না, দাঁড়িয়ে, তাই বলার শেষ নাই। কিন্তু এখন আমার উপরে এত বেশি চাপ, এই যে যন্ত্রটা মোবাইল ফোন, এইটাই আমার সবচেয়ে বেশি যন্ত্রণা পেয়ে যাবে। সে সবসময় স্যার আমাদের অমুকখানে আসতে হবে। তখন আমার অসুখের কথা বেশি করে বলি প্রথমেই, যাতে আমার না যেতে হয়, যাতে আমার অসম্ভব। কিন্তু লেখার তাগাদার বিরাম নেই, কিন্তু আমি তো ওই তাগাদার উপরে লিখতে পারি না। এই কারণেই আমি এখন খুব কষ্টে আছি সব দিক দিয়ে। তবুও এরপরে
তোমরা যে আমাকে এইখানে নিয়ে এলে, আমি তো আবার বলি ল্যাংড়া মানুষকে টেনে এনেছো, তোমাদের প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নেই। আমরা অনেক বেশি তবে কৃতজ্ঞ। আমার এই কৃতজ্ঞতা যেন আর প্রকাশ করতে না হয় কোনোদিন, কারণ আমাকে টানাটানি করলে আমি কিন্তু বাঁচবই না। আর এই না, আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে এই ঠান্ডার মধ্যে, এরকম কুয়াশার মধ্যে আপনি আমাদের কাছে 2 ঘন্টা সময় দিয়েছেন আমাদের মাছরাঙার দর্শকদের জন্য। এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। বর্তমান সময়ে আপনি আর কি করছেন? যতটুকু সময় পান, যতটুকু লেখালেখি আমি করছেন? যতটুকু সময় পাই ততটুকু আমাকে একটু সময় কি, সময় তো আমার সবটাই, জি, কিন্তু যতটুকু পারি আর কি সামর্থ্য এই যতটুকু। লেখালেখি করতে হয়। আর এর মধ্যেও আমাকে এখানে সেখানে নিয়ে যায়, যেতে হয়, এবং সেইখানে এই মাস্টারি করতে হয়। আমার বাড়িতে সবসময় আড্ডা থাকে, সেইখানে ওই মাস্টারি করি। ওই ছেলেপেলেদেরকে গালাগালি, আমার হলো গালাগালি করা স্বভাব। এবং সেই গালাগালি, একটা মজার কথা আমি বলে দিই, জি, যে এটা বলে আমি শেষ করব, যে আমার এখানে যেমন বাংলা যারা পড়ে সেই ছেলেপেলেরা যায়, জি। কিন্তু তারা তো বানান জানে না, ওই শব্দের অর্থ জানে না, এইগুলি নিয়ে কথাবার্তা হয়, এদেরকে গালাগালি করি। আমি বিছানার মধ্যে শুয়ে আছি, একটি ছেলে গেছে, আমি তার মানে দেখিও না কোনো দিন, শোনাম বাংলার। তারপরে আমি জিজ্ঞেস করলাম, যাচ্ছি যে আমাদের যে নেত্রকোনার উচ্চারণ সুর, ভুর এইগুলি বলে, কিন্তু চোর, ভোর এই বানানগুলি ঠিক করলে উচ্চারণও ঠিক হবে। জি। তো বানান করো তো চোর, তো সেই ছেলেটি বানান করলো চয় একার আকার। আমি একবার লাভ করে উঠে পড়ে, আমি তো পড়েই যেতাম, মারলাম এক চোর, আমি তাকে কোনোদিন দেখি নাই। তারপরে গালটা হাতাতে বলে, স্যার আমার নাম মুফাজ্জল, আজকে থেকে আমি পরিচয় দিব চর খাউরা মুফাজ্জল। আপনি বলছিলেন যে আপনাকে নিয়ে টানা হেঁচড়া করলে আপনার শরীর হয়তো আরো খারাপ করবে, কিন্তু আপনি বলুন যে এরকম সে এই যে বানানটি শিখলো এবং এই জাতীয় যতগুলো বানান আছে তার জীবনে কোনোদিন আর ভুল হবে? আমার বাসায় গিয়ে করলে তুই সত্যি। এবং আমাদের মতো এরকম অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে সারা দেশ জুড়ে যারা আপনি যে বলছেন মাস্টারি করে বেড়ান, সেটা দরকার। যারা আমার আনুষ্ঠানিক ছাত্র নয়, কলেজে বা স্কুলে পড়ে নাই, তারাই আমাকে সর্বত্র পরিচয় দেয় ছাত্র করে। এবং যেখানেই যাওয়া যায়, আমি দিল্লি বিমানবন্দরে নামছি, হঠাৎ দিকে আমার পিছনে, স্যার আমি আপনার ছাত্র, পায়ে দূরে প্রণাম। লন্ডনে গেছি, সেইখানে এই অবস্থা। চেকোস্লোভাকিয়াতে গেছি, সেখানে এই অবস্থা। সর্বত্রই ছাত্র। একজন শিক্ষক আসলে সবসময়ই শিক্ষক। আর আপনার এখন যে শারীরিক অবস্থা, সেটার আমরা শুভকামনা জানাবো যেন উন্নতির দিকে তোমাদের যায়। কামনায় কোনো কাজ হবে না। ডাক্তার বলে দিয়েছে যে আপনার যে এই যে রোগ হয়েছে আর কি, আমার ছেলেও তো ডাক্তারি পড়েছে, আমার বৌমা বিদেশি, সে হলো ফিজিওথেরাপির পোস্ট গ্রাজুয়েট। সেও বলছে যে এই রোগে তো আপনি মারা যাবেন না, কিন্তু কষ্ট করবেন। জি, অনেক ধন্যবাদ স্যার, আমাদের হাতে সময় নেই। আপনি অনেক ভালো থাকবেন, শুভকামনা থাকছে আপনার জন্য। ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর আমরা অধ্যাপক যতীন সরকারের অসাধারণ কথা শুনে 2 ঘন্টা পার করে দিয়েছি। আমরা শেষ করব আজকের অনুষ্ঠানটি একটি গান দিয়ে। আপনারা জানেন যে আমরা ময়মনসিংহে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার প্রাঙ্গণে, আর গান শুনতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ব্রহ্মপুত্রের পাড়ে, যেখানে উদীচী শিল্পী গোষ্ঠী রয়েছে। তার আগে আমরা বিদায় জানিয়ে নেই, আপনারা অনেক ভালো থাকবেন। আগামীকালকে রাঙা সকাল দেখার আমন্ত্রণ রইল। শুভ সকাল। শুভ সকাল। সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন জন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। কতবার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কতবার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। এনেছি আলোর সূত্র এখানে, ধনের কত কাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি।
বরকত কত না, এই মাটি তলে ঘুমাইছি আমরা। রফিক শফিক বরকত কত না, কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার। কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার। রক্ত সূর্য পাখিরা এখানে ঘুমাইছে পরিপাটির আমার বাংলাদেশের মাটি, আমার জন্মদেশের মাটি। সোনা 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 লোকে বলে, সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি